নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে ইন্ডিয়া জুয়েলারি ইন্ডাস্ট্রির একটি মার্কেট লিডিং হাই গ্রোথ সুপার কোয়ালিটি কোম্পানি ডিসকাস করব। যে কোম্পানির লেটেস্ট ইয়ারে তার টপ লাইন মানে কোম্পানি তার সেলসকে 35% গ্রোথ করে দেখিয়েছে এবং লেটেস্ট ইয়ারে কোম্পানিটার বটম লাইন মানে কোম্পানির প্রফিটকে 47% গ্রোথ করে দেখিয়েছে। এত হাই গ্রোথের পরেও কোম্পানির নেগেটিভ সেন্টিমেন্টের জন্য বলুন অথবা যে কোনো পয়েন্টসের জন্য বলুন, কোম্পানি তার টপের থেকে 50% মতন ডিসকাউন্টে নেমে এসেছে। তো এরকম হাই কোয়ালিটি হাই গ্রোথ মার্কেট লিডিং কোম্পানি হওয়ার পরেও এই কোম্পানিটা 50% ডিসকাউন্ট প্রাইসটাকে আমরা কোনো ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে দেখতে পারি কিনা, অথবা এটা কোনো ধরনের গ্রোথ ট্র্যাপ হতে পারে কিনা। কারণ অনেক কোম্পানি এরকম থাকে যে কোম্পানি অতীতে একটা বড় গ্রোথ দেখায়, তারপর রিটেল ইনভেস্টররা সেই অতীতের গ্রোথের চক্করে পড়ে কোনো অনেক কোম্পানিতে ফেসে যেতে পারে এবং ফাইনালি টপ লেভেলে ইনভেস্ট করে বসে এবং সেখান থেকে কোম্পানির ডাউন প্রাইসে চলে আসতে পারে। তো সেই পয়েন্টসটাই আজকে অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দিতে হেল্প করব যে কল্যাণ জুয়েলার্সের মতন একটি হাই কোয়ালিটি সুপার ব্র্যান্ড বিল্ডিংওয়ালা কোম্পানি এই 50% ডিসকাউন্ট প্রাইস এবং 47% বটম লাইন গ্রোথের ট্র্যাক রেকর্ডের পরে এই কোম্পানিটাকে আমাদের ঠিক কি ধরনের ডিসিশন নেওয়া উচিত। আমি প্রমিস করতে পারি, যদি আপনারা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখেন, কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে, কেন 2023 থেকে 2025-এর মধ্যে কোম্পানি 10 গুণ রিটার্ন প্রোভাইড করেছে এবং নিয়ার ফিউচারে কোম্পানিটি কিরকম পারফরমেন্স করতে পারে, আশা করছি সমস্ত পয়েন্ট সম্পর্কে আপনাদের যথেষ্ট একটা আইডিয়া দিতে পারবো যে এই কোম্পানিতে যারা যারা ডিসিশন মেকিং করতে পারছে না যে এই কোম্পানিতে ঠিক কি ডিসিশন নেওয়া উচিত। আশা করছি আপনাদের সিঙ্গেল কোনো ডাউট থাকবে না। তো অবশ্যই সকলকে রিকোয়েস্ট করব, যদি আপনারা মার্কেট নিয়ে সিরিয়াস থাকেন তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটি দেখার পরে যদি মনে হয় এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার্স বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে এবং আদার্স জুয়েলারি কোম্পানির সাথে এই জুয়েলারি কোম্পানিটা কিরকম পজিটিভ ভাবে দেখা উচিত, ওভারঅল বিজনেস মডেলটা সবার আগে জাস্ট 2-3 মিনিট সময় নিয়ে বোঝাবো। তারপরে ফাইনালি এই ভ্যালুয়েশনে কোম্পানিটি কি পজিশনে আছে সেটাও ভিডিওর লাস্ট পার্টে আমি আমার ভিউটা আপনার সাথে দেবো। তো আমি আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি বিজনেস মডেলটা খুব শর্টে বোঝানোর জন্য। আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। দেখুন, কল্যাণ জুয়েলার্স কোম্পানির বিজনেস কি, উপরে উপরে আমরা সকলেই জানি যে এই কোম্পানি জুয়েলারি প্রোডাক্ট বিক্রি করে থাকে। এবার জুয়েলারি প্রোডাক্ট বিজনেসের কিন্তু আলাদা বিজনেস মডেল থাকতে পারে। আমি যদি স্পেসিফিকলি কল্যাণ জুয়েলার্স কোম্পানিটা নিয়ে ডিসকাস করি, তাহলে এই কোম্পানির বিজনেসের মেইন আদার্স জুয়েলারি কোম্পানির সাথে এর কি আদার্স অ্যাডভান্টেজ রয়েছে বা বিজনেসে কি কি স্ট্রেংথ রয়েছে সেটা বোঝানোর চেষ্টা করি। তাহলে এই কোম্পানি অ্যাকচুয়ালি হাইপার লোকাল B2C জুয়েলারি বিজনেস করে থাকে। তো সবার আগে বুঝতে হবে হাইপার লোকালের মিনিং কি। হাইপার লোকালের মানে হচ্ছে কোম্পানি তার স্থানীয় গ্রাহকদের সংস্কৃতি এবং চাহিদা অনুযায়ী কাস্টমাইজ প্রোডাক্ট তৈরি করা এবং সেটাকে জাতীয় এবং আন্তর্জাতিক লেভেলে স্কেলেবল করা এবং সেভাবে পরিচালনা করা, সেটাকে আমরা বলে থাকি হাইপার লোকাল বিজনেস মডেল। আর এই কোম্পানি হাইপার লোকালের মধ্যেও B2C বিজনেস করে থাকে। দেখুন, বিজনেস মেইনলি যদি আমি আসি সেটা দুভাবে হতে পারে, একটা B2B কোম্পানি, একটা B2C কোম্পানি। B2B হচ্ছে আমি একটা বিজনেস এবং আমি অন্য একটা বিজনেসেরও প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছি, সেখানে সেই টাইপের কোম্পানির জন্য মার্জিন খুব কম থাকে। কিন্তু এটা যে টাইপের কোম্পানি সেটা হচ্ছে B2C মানে বিজনেস টু কাস্টমার, ডাইরেক্ট কাস্টমারের কাছে আপনার এবং আমার কাছে কোম্পানি প্রোডাক্ট বিক্রি করছে। এবার এই B2B এর বা B2C এর বিজনেসের মধ্যে কোম্পানি স্পেসিফিকলি আদার্স কোম্পানির তুলনায় একটু অ্যাডভান্টেজ রাখে, যেখানে 2023-এই এই কোম্পানি ফোকো, যেটাকে আমরা বলে থাকি ফ্রাঞ্চাইজি ওন এবং কোম্পানি অপারেট বিজনেস মডেল। দেখুন, বিজনেসও এই হিসেবে যদি আমি দেখি তাহলে দুরকম হতে পারে। একটা হচ্ছে কোকো বিজনেস মডেল, মানে কোম্পানি ওন এবং কোম্পানি অপারেট, মানে অনারশিপও কোম্পানির কাছে রয়েছে এবং অপারেটও কোম্পানিই করছে। কিন্তু এই কোম্পানি ফোকো বিজনেস করে থাকে, মানে কোম্পানি ফ্রাঞ্চাইজি ওন করবে ফ্রাঞ্চাইজি এবং অপারেট করবে কোম্পানি। তো ফোকো বিজনেসের মাধ্যমে এই কোম্পানি বিজনেস করে।
কোম্পানি ওন কোম্পানি অপারেটে কি হয়, আপনার অনেক ক্যাপিটালের প্রয়োজন হয়, কিন্তু ফোকো বিজনেস মডেলের ক্ষেত্রে আপনি লো ক্যাপিটালে অনেক বেশি বিজনেসটাকে স্কেল করতে পারেন। কারণ সেক্ষেত্রে বিজনেস আপনার মানে লাইট অ্যাসেট বিজনেস মডেল যেটাকে আমরা বলি, সেটা এই টাইপের বিজনেস মডেল। তো আশা করছি কল্যাণ জুয়েলার্সের কাছে কি অ্যাডভান্টেজ আছে এটা আপনারা বুঝতে পারছেন। আর এই ফোকো বিজনেস মডেল রিলেটেডও আরো কিছু পয়েন্টস আমি একটু পরে আপনার সাথে ডিসকাস করব। আর অ্যাসেট লাইটের সাথে কোম্পানি ফাস্ট এক্সপেনশন করা সম্ভব হবে এবং সেই লেভেলে এক্সপেনশনও কোম্পানি করছে। যেখানে যদি আমি কোম্পানির ফিউচারের অপরচুনিটির কথা বলি, তাহলে কোম্পানি বছরে অ্যাভারেজ 80 থেকে 90টা শোরুম এক্সপেনশন কাজ করছে। এবং গ্রোথের ফোরকাস্ট নিয়ে যদি ডিসকাস করি, তাহলে ম্যানেজমেন্ট টিমের টপ লাইনের গাইডেন্স রয়েছে 20%-এর বেশি টপ লাইন গ্রোথ করবে নেক্সট 3 বছরে, এবং বটম লাইন গ্রোথ করবে 24% নেক্সট 3 বছরে। তার সাথে রিটার্ন অন ইকুইটি কোম্পানির 23%-এর বেশি গ্রোথ করবে নেক্সট 3 বছরে। তো ওভারঅল কোম্পানির বিজনেস মডেলে যদি আমি আসি, সেটা সুপার ডুপার বিজনেস মডেল রয়েছে। এবার যদি আমি কোম্পানির বিজনেস মডেলের আর কিছু পয়েন্টস আপনাদের সামনে দেখাই, আশা করছি আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন হাইপার পিওর বিজনেস মডেল, যেটা আমি একটু আগেই আপনাদের দেখালাম, হাইপার লোকাল বিজনেস মডেল, মানে লোকালাইজ বিজনেস কোম্পানি করে থাকে, এবং এটা কল্যাণ জুয়েলার্সকে আদার্স কোম্পানির তুলনায় কিছুটা কম্পিটিটিভ এজ বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এনে দেয়। আর যদি আমি এই ওভারঅল ইন্ডাস্ট্রির আউটলুক দেখি, তাহলে এই ইন্ডাস্ট্রির আউটলুক কিন্তু নিয়ার ফিউচারে গ্রেট পজিশনে রয়েছে। কারণ ইন্ডিয়াকে যদি আপনি বর্তমানে দেখেন, তাহলে সেকেন্ড লার্জেস্ট গোল্ড মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট গোল্ড মার্কেট বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে রয়েছে। এবং যদি আপনি কনজাম্পশন হিসেবে দেখেন, রিটেল কনজাম্পশন হিসেবে, তাহলে এটা কিন্তু ওয়ার্ল্ডের থার্ড পজিশনে আসে। তো সেই হিসেবে ওভারঅল ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা বড় গ্রোথের অপরচুনিটি রয়েছে। ইন্ডিয়ার হায়ার পপুলেশনের বেনিফিট এই কোম্পানিগুলো পেয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড পজিশন এবং থার্ড পজিশন তো বুঝলাম, কিন্তু এই ওভারঅল ইন্ডাস্ট্রির আউটলুক কি রয়েছে, যেটা আপনি কোম্পানির এই অর্গানাইজ মার্কেট এবং আনঅর্গানাইজ মার্কেটের যে শিফটিং, আনঅর্গানাইজ থেকে অর্গানাইজে, এটাই একটা এই ইন্ডাস্ট্রিকে বেনিফিট দিতে পারে এই টাইপের কোম্পানির জন্য। দেখুন, আপনি যদি 2000 সাল থেকে দেখেন, তাহলে 2000 সালে ইন্ডিয়াতে আনঅর্গানাইজ প্লেয়ার ছিল 95%, আর অর্গানাইজ প্লেয়ার ছিল মাত্র 5%। আনঅর্গানাইজ মানে হচ্ছে আমাদের বাড়ির পাশে যে সমস্ত আনরেজিস্টার্ড দোকানগুলো, সেই টাইপের দোকান। আর বর্তমানে এই ধরুন কল্যাণ জুয়েলার্স ধরতে পারেন, তানিস্ক ধরতে পারেন, এই টাইপের যে ভাইভাব গ্লোবাল ধরতে পারেন, এই টাইপের যে কোম্পানিগুলো, এগুলো হচ্ছে অর্গানাইজ প্লেয়ার। তো 95% যেটা আনঅর্গানাইজ মার্কেট ছিল, এখন বর্তমানে সেটা 60% এসেছে। তার মানে এখানে অর্গানাইজ মার্কেটের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। কারণ ক্লিয়ার বোঝা যায় 95% থেকে যেই বিজনেসটা এখন 60% আনঅর্গানাইজের কাছে আছে, মানে 40% অলরেডি 35% লাস্ট এত বছরে মার্কেট শেয়ার অর্গানাইজ প্লেয়ারের কাছে কনভার্ট হয়েছে। আর এই 60%-এর থেকে কিন্তু ধীরে ধীরে এটা ইনক্রিজ হবে। আর যত বেশি ইনক্রিজ হবে, এই টাইপের কোম্পানিতে লং টার্ম যদি আমি দেখি, তাহলে লং টার্ম গ্রোথ স্টোরি কিন্তু একদম পারফেক্ট পজিশনে রয়েছে। এবং এই কোম্পানি যদি আপনি প্যান ইন্ডিয়া প্রেজেন্ট দেখেন, স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন মাই কল্যাণ স্টোর কোম্পানির কাছে বর্তমানে 1111খানা মাই কল্যাণ স্টোর রয়েছে, এবং ওভারঅল ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়াতে কোম্পানি একেবারে পারফেক্টলি প্রেজেন্ট পজিশনে রয়েছে। তো আশা করছি কোম্পানির বিজনেস মডেলটা আমি আপনাদের খুব শর্টে বোঝাতে পারলাম। চলুন এবার কোম্পানির শেয়ার প্রাইস বর্তমানে যে এই টপের থেকে 50%-এর আশেপাশে ডিসকাউন্টে রয়েছে, এটাকে আমরা কিভাবে দেখতে পারি। জাস্ট দুটো পয়েন্টস, আমি অতীতের যে পারফরমেন্সটা রয়েছে সেটার সাথে বর্তমানের প্রাইস, এই দুটোকে মিক্স ম্যাচ করে আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সেটার জন্য আমি আবার আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি বর্তমানে আমি কল্যাণ জুয়েলার্স কোম্পানিটাকে দেখি, তাহলে এই কোম্পানি এই যে লেটেস্ট হাই বানিয়েছিল, এই হাই প্রাইসটা কত ছিল? হাই প্রাইসটা ছিল কোম্পানির 795, মানে ধরতে পারেন অলমোস্ট 800। সেখান থেকে কোম্পানি 417-তে ট্রেড করছে, মানে ওই নিয়ার অ্যাবাউট ধরতে পারেন 50%-এর আশেপাশে, কিছুটা কম বেশি 50%-এর আশেপাশে ডিসকাউন্টে চলে এসেছে। তো এই 50% ডিসকাউন্ট, এটাকে কি আমরা অপরচুনিটি হিসেবে দেখতে পারি? এখানে একটা বেস্ট পয়েন্ট রয়েছে, ভালো মতন বোঝার চেষ্টা করবেন। এই কোম্পানির যদি আমি 2020-এর প্রাইস দেখি, 2021-এর প্রাইস, 2021-এ কোম্পানির প্রাইস ছিল 58 টাকা। সেখান থেকে কোম্পানি 2021 থেকে 22, 23, 24 জাস্ট 3 বছরের মধ্যে
কোম্পানি 10 থেকে 12 গুণ মতন প্রাইস অ্যাপ্রিসিয়েশন করে নিল, 12-15 গুণ অ্যাপ্রিসিয়েশন জাস্ট 3 বছরের মধ্যে। এবার এখানে যে মেইন রিটার্নটা কোম্পানি দিয়েছে, এই 59 টাকা থেকে যে একতরফা র্যালি করে কোম্পানি 751 আশেপাশে গেল, এটার পিছনে লজিক কি ছিল সেটাকে আমাকে বুঝতে হবে। দেখুন, এই কোম্পানি যে তাদের বিজনেসের ওই ফোকো বিজনেস মডেলটা লঞ্চ করেছিল, সেটা কোন সময় করেছিল? কোম্পানি FY24-এ কোম্পানি তাদের এই ফ্র্যাঞ্চাইজি ওন এবং কোম্পানি অপারেট বিজনেস মডেল স্টার্ট করে, যেখানে কোম্পানি 68খানা যে তাদের নতুন ফোকো বিজনেস মডেলে যাবে, সেই এক্সপেনশনের পয়েন্টসটা এই টাইমে ছিল, যে কারণে 2024-এ কোম্পানি ওই 10 থেকে 12 গুণ রিটার্ন প্রোভাইড করলো। কিন্তু বর্তমানে যদি আপনি দেখেন, তাহলে বর্তমানে কি এই কোম্পানি 52 হাই থেকে যে এতটা ডিসকাউন্টে চলে এসেছে, এটা কি একটা অপরচুনিটি হিসেবে দেখা উচিত? আপনারা ভালো করে পয়েন্টসটা বোঝার চেষ্টা করবেন। আমি যদি কোম্পানির বিজনেসের প্রফিটেবিলিটির সাথে এই কোম্পানির প্রাইসকে মিক্স ম্যাচ করি, তাহলে আমরা একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছাতে পারবো। তো এই যে কোম্পানি অতীতে তার শেয়ার প্রাইস 2022-এ 60 টাকা প্রাইস থেকে অ্যাপ্রিসিয়েট করে যে 600 টাকা পর্যন্ত চলে গেল, অ্যাকচুয়ালি 750। তো এই যে এত বড় রিটার্ন, এই রিটার্নের পেছনে লজিক কি রয়েছে? এই রিটার্নের পেছনে মেইন লজিক রয়েছে কোম্পানির ওই ফোকো বিজনেস মডেলের ওই সময়টাতেই এক্সপেনশন প্ল্যান হয়েছিল, সেটার বেনিফিট মানে পজিটিভ সেন্টিমেন্ট কোম্পানি পেয়েছিল। এবং ওই ইকুয়াল টাইমে যদি আপনি কোম্পানির সেলস এবং প্রফিট দেখেন, তাহলে ওখানে একটা বড় চেঞ্জেস কোম্পানি করেছিল। ভালো করে দেখুন, যদি আমি কোম্পানির রেভিনিউ দেখি, ইন্ডিয়া মার্কেটের রেভিনিউ, তাহলে 78 মিলিয়ন থেকে 78,000 মিলিয়ন থেকে কোম্পানি এটাকে ইনক্রিজ করে 2.16 লাখ মিলিয়ন পর্যন্ত নিয়ে গেছিল। মানে 78,558 মিলিয়ন রুপিস থেকে ইনক্রিজ করে কোম্পানি এটাকে 2,16,186 মিলিয়নে নিয়ে চলে গেল। মানে ধরতে পারেন ওই 3 থেকে 4 গুণ কোম্পানি তার রেভিনিউকে গ্রোথ করেছে ইন্ডিয়ান মার্কেটে। এবং যদি ওই সেম টাইমে আমি কোম্পানির প্রফিটেবিলিটিকে দেখি, তাহলে কোম্পানি এই প্রফিটটাকে কিন্তু ক্রোর হিসেবে দেখাচ্ছে না, এটাকে কোম্পানি ল্যাক্স হিসেবে মানে মিলিয়ন হিসেবে দেখাচ্ছে, 10 লাখে 1 মিলিয়ন। তো সেই হিসেবে যদি আমি দেখি, যেটা কোম্পানির 2020-তে কোম্পানির প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স ছিল 1,423 মিলিয়ন, সেটা কোম্পানি ইনক্রিজ করে 7,142 মিলিয়ন করেছিল। মানে যেহেতু কোম্পানি সে সময় নতুন নতুন বিজনেস মডেল ইন্ট্রোডিউস করছিল, সে কারণে কোম্পানির রিটার্ন অন ইকুইটিতে হঠাৎ করে বিশাল কিছু চেঞ্জেস আসে। এখানে আপনি দেখতে পারেন 6.7% থেকে কোম্পানি তার রিটার্ন অন ইকুইটি ইনক্রিজ করে 15.9% করে ফেলেছে। এবং এই একই টাইমে কোম্পানি তার প্রফিটকে 1,400 মিলিয়ন থেকে ইনক্রিজ করে 7,142 মিলিয়ন করেছিল। তার মানে ওই সেম টাইমে কোম্পানি যেহেতু তার প্রফিটকে অ্যাভারেজ ধরতে পারেন 5 গুণ ইনক্রিজ করেছে, তো সে কারণে কোম্পানির শেয়ার প্রাইস একটা বাম্পার লেভেল অ্যাপ্রিসিয়েট হয়েছিল। কিন্তু নিয়ার ফিউচারে কি কোম্পানি এই লেভেলের স্কেল করতে পারবে? যদিও কোম্পানির ম্যানেজমেন্ট টিমের টার্গেট রয়েছে 80 থেকে 90 শোরুম এখান থেকে নিয়ার ফিউচারে নেক্সট 3 বছরে এক্সপেনশন করবে। চলুন এবার কোম্পানির বিজনেসটা তো আমি আপনাদের খুব শর্টে বোঝালাম। আমি যদি আরো একবার কোম্পানির ওভারঅল ফান্ডামেন্টালের স্ট্রাকচারটাকে অ্যানালাইসিস করি, তাহলেই আপনারা পুরো একটা পারফেক্ট ভিউ বানাতে পারেন। যদি আমি কল্যাণ জুয়েলার্স কোম্পানির বর্তমান পজিশনে আসি, প্রাইস হিসেবে তো কোম্পানি তার টপের থেকে অলমোস্ট 50% ডিসকাউন্টে রয়েছে। এটা 52 হাই থেকে 618, অল টাইম হাই যদি আমি দেখি তাহলে সেটা 800-র আশেপাশে, তাহলে অলমোস্ট 50% ডিসকাউন্ট। কিন্তু কোশ্চেনটা ওই জায়গাতেই যে এ কোম্পানি যে 8% থেকে রিটার্ন অন ইকুইটি ইনক্রিজ করে 16% করলো। এই যে আগের ডাটাতে আমি এখানে আপনাদের সাথে দেখালাম যে কোম্পানি একটা সময় 2020-তে কোম্পানির রিটার্ন অন ইকুইটি ছিল মাত্র 7%, সেখান থেকে ইনক্রিজ করে কোম্পানি তার রিটার্ন অন ইকুইটিকে 15.9% করলো। ওই সময় কোম্পানি নতুন নতুন বিজনেসে এক্সপেনশন করেছিল, সে কারণে কোম্পানি একটা বাম্পার লেভেল রিটার্ন অন ইকুইটি এক্সপেনশন দেখাতে পেরেছে। কিন্তু নিয়ার ফিউচারে কি এটাকে 16 থেকে 32% করতে পারবে? যদি সেখানে কোনো প্রবলেম আসে, তাহলে এই অতীতের রিটার্নে কিন্তু কোম্পানিতে প্রবলেম আসতে পারে, যেটা আমি একটু আগেই দেখালাম। এই যে 60 টাকার শেয়ার প্রাইস দৌড়ে কোম্পানির 600 টাকা 10 গুণ উপরের দিকে গেল, এর পিছনে মেইন লজিকটা ছিল কোম্পানির হাইপার লোকাল বিজনেস মডেলের সাথে কোম্পানি এক্সপেনশন করছিল বাম্পার লেভেলে, এবং সেই এক্সপেনশনে কোম্পানি ফার্স্ট টাইম ফোকো বিজনেস মডেলটাকে ইন্ট্রোডিউস করে, যে কারণে হঠাৎ করে বিজনেসে শার্প র্যালি আমরা দেখতে পারি এবং কোম্পানির রিটার্ন অন ইকুইটিতে বিশাল বড় পজিটিভ সেন্টিমেন্ট আসে।
যদিও কোম্পানি বর্তমানেও ভালো পজিশনে রয়েছে, আপনারা স্ক্রিনের ওপর দেখুন। যদি আমি কোম্পানির টপ লাইনের হিস্ট্রি দেখি, প্রফিটেবিলিটি, তাহলে লাস্ট কিছু বছরে 20%-এর উপরে কোম্পানি গ্রোথ দেখিয়েছে, অ্যাভারেজ 30%-এর আশেপাশে। ফিউচারে কিন্তু এই রিটার্নকে কোম্পানি কন্টিনিউ করতে পারবে না, যেটা ম্যানেজমেন্ট টিমের ফোরকাস্টও রয়েছে 20%-কে কোম্পানি ক্রস করবে, কিন্তু 30% কিন্তু ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স নেই। এমনকি যদি আমি প্রফিটেবিলিটিও দেখি, হঠাৎ করে যে এই শার্প র্যালি প্রফিটেবিলিটিতে এসেছিল, সেটা কিন্তু নিয়ার ফিউচারে রিডিউস হওয়ার চান্স থাকতে পারে। আমি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, শেয়ার হোল্ডিং প্যাটার্নে একটা সময়, যে সময় এক্সপেনশন প্ল্যান করেছিল, প্রমোটার তাদের স্টেককেও এখানে 3% ইনক্রিজ করেছিল। এবং এফআইআই যদি আমি দেখি, তারপর থেকে কন্টিনিউ এফআইআই তাদের স্টেককে রিডিউস করেছে, ডিআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে। রিটেল পাবলিকের স্টেক 6% থেকে 8%। তো ওভারঅল যদি আমি কোম্পানিতে আসি, তাহলে 37-এর পিই রেশিওতে, 1 টাইমের নিচে পিইজি রেশিওতে পারফেক্ট পজিশন বলে আমি মনে করি। তবে কেউ যদি কল্যাণ জুয়েলার্সের মতন কোম্পানিতে কেউ মনে করছেন যে শর্ট টার্মের জন্য ইনভেস্ট করবে, মানে নিয়ার টাইমে ধরতে পারেন ওই 1 বছর বা 2 বছর টাইম হরাইজন, তাহলে কিন্তু প্রবলেমেটিক হতে পারে বলে আমি মনে করছি। কারণ অতীতের যে শার্প রিকভারি বিজনেসে এসেছিল, এবার কিছুটা স্থিতিশীল হবে, কিছুটা দাঁড়াবে, সুস্থাবে, রেস্ট নেবে, তারপরেই হয়তো কোম্পানি পারফরমেন্স করবে। এবার আপনারা কি ডিসিশন নেবেন, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি যদি ফাইনাল ওপিনিয়ন দিই, যদি আপনাদের মিনিমাম টাইম হরাইজন 4 থেকে 5 বছর হয়ে থাকে এখান থেকে, তাহলে আমি মনে করি একটা গ্রেট পজিশনে কোম্পানি থাকতে পারে, এটা আমার নিজস্ব ওপিনিয়ন। তবে যদি শর্ট টার্ম টাইম হরাইজন থাকে 6 মাস, 1 বছর বা 1.5 বছর বা 2 বছর, তাহলে আমার মনে হয় কোম্পানিতে এখনো কিছুটা হলেও রিস্ক থাকতে পারে। আমার দ্বারা কোনো মতেই ইনফ্লুয়েন্সড বা ডিমোটিভেটেড কোনো ডিসিশন নেবেন না। যেই ডিসিশনটাই নেবেন আপনি নিজে বুঝে নেবেন, অথবা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসালটেশন করে তারপরে ডিসিশনে পৌঁছাবেন। আর যদি আপনার পোর্টফোলিওতে থেকেও থাকে, কোনো ধরনের তাড়াহুড়ো করে প্যানিক করা উচিত নয় বলেই আমি মনে করি। কারণ ওভারঅল এই বিজনেস মডেলটা যদি আমি লং টার্মে দেখি, অ্যাসেট লাইট বিজনেস মডেলে কোম্পানি এন্ট্রি নিয়েছে 2023-এর পরে, তো সেই হিসেবে কোম্পানি এক্সপেনশনকেও নিয়ার ফিউচারে ইন্ট্রোডিউস করবে, এবং 80 থেকে 90টা যদি নতুন স্টোর, মাই কল্যাণ স্টোর কোম্পানি এডিশন করতে পারে, তাহলে ফিউচার কিন্তু কোম্পানির ভালো হতে পারে। আর ওভারঅল স্ট্রাকচারাল বেসিসে যদি আমি দেখি, তাহলে এই সেক্টরটা নিয়ার ফিউচারে কিন্তু গ্রোথের, মানে সেক্টরে ডাইরেক্ট গ্রোথ না আসলেও আনঅর্গানাইজ থেকে অর্গানাইজের কাছে যে গ্রোথটা আসবে, তার কারণে এই সমস্ত কোম্পানিগুলো গ্রেট পজিশনে থাকতে পারে। আশা করছি কি করা উচিত আপনারা পারফেক্ট ডিসিশন নিতে পারছেন। আর এই সমস্ত অ্যানালাইসিস যদি আপনারা পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকেন, কিভাবে কোনো কোম্পানিকে খুঁজে বের করতে হয়, কোনো কোম্পানি তার ডাটা চুরি করে বা ম্যানেজ করে ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা, মার্কেট সাইকেল এবং স্টক স্পেসিফিক সাইকেলে মিক্স ম্যাচ করে কোন পজিশনে কোন টাইপের কোম্পানিকে পারচেস করতে হয়, কোনো কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন কি করে বের করবেন, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা এবং লাইভ মার্কেটেও সাপোর্টের ব্যবস্থা থাকে। তো যদি ইন্টারেস্টেড থাকেন এবং লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন, হ্যাঁ শর্ট টার্মে 2 মাস বা 6 মাসে যদি কোটিপতি হওয়ার স্বপ্ন থাকে, তাহলে ভুল প্ল্যাটফর্মে এসেছেন। কারণ স্টক মার্কেটে ওই যে অনেকে অপশন ট্রেডিং, ইন্ট্রাডে করে বিভিন্ন তাড়াহুড়ো করে প্রফিট কামানোর প্রমিস করে, ওগুলো সব লোক ঠকানো কনসেপ্ট। ওই সমস্ত কনসেপ্ট যদি না থাকে, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন এবং যদি শিখতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।